আসসালামু আলাইকুম। আমি এস এম গোলাম কিবরিয়া, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি মহাবিদ্যালয়, দাকব, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা মহামারী করোনার মধ্যেও ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্য বিধি মেনে চলছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে টপিকটি হচ্ছে বাংলাদেশের বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক। আমরা এই অনলাইন ক্লাসে যতটুকু সময় নির্ধারিত আছে এর মধ্যে এতগুলো টপিক সম্পর্কে আলোচনা করা সম্ভব না, তাই আমরা ধারাবাহিকভাবে আজকের বাংলাদেশের বিবাহ ও বিবাহের ধরনসমূহ আলোচনা করতে চাচ্ছি। আমি প্রথমে আমরা বিবাহ সম্পর্কে একটু আলোচনা করে নেই। মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে আমরা সন্তান হিসেবে বৈধতা লাভ করেছি। বিবাহ কি? বিবাহের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যারেজ। বিবাহ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক নারী একত্রে থাকার যে অনুমতি বা স্বীকৃতি বা রীতি, যে স্বীকৃতিটা সমাজ, রাষ্ট্র, ধর্ম তথা সংস্কৃতি দ্বারা অনুমোদিত। তাহলে আমরা কি পেলাম? বিবাহ বলতে কি পেলাম? বিবাহ বলতে একজন নারী এবং একজন পুরুষ একত্রে থাকার যে অনুমতি, সেটাই হচ্ছে বিবাহ। বিভিন্ন সমাজবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা আমি একটু লিখে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। সমাজবিজ্ঞানী গ্রুপস এর মতে বিবাহ হলো এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার রয়েছে আইনগত রেজিস্ট্রেশন ও সামাজিক গোষ্ঠীর সমর্থন। আশা করি সংখ্যাটি আবার পড়ে দিয়ে তারপরে বুঝবো ভালো করে। সমাজবিজ্ঞানী গ্রুপস এর মতে বিবাহ হলো এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার রয়েছে আইনগত রেজিস্ট্রেশন ও সামাজিক গোষ্ঠীর সমর্থন। এখানে কি আছে? আইন, বিবাহের, ওই যে বলেছি আগেই যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক নারী একত্রে থাকবে, তাদের যৌন জীবন যাপন করবে, তারা সন্তান সন্ততি লালন পালন করবে এবং তাদের সুখ দুঃখ হাসি কান্না মোটামুটি ভাগাভাগি করে নেবে, একে অপরের দায় দায়িত্ব সবকিছুই নেবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন, এখানে একটা আইনগত রেজিস্ট্রেশন থাকে, বিবাহের একটা রেজিস্টার হয়। বাংলাদেশের বিবাহতে এখন রেজিস্ট্রি বাধ্যতামূলক বলা যায়। এরপরে সামাজিক গোষ্ঠী, সামাজিক মানুষ, সমাজের মানুষগুলো আছে, মানুষগুলোর সমর্থন থাকে। বিবাহের পরে কোনো নর-নারী যদি একত্রে বসবাস করে তাতে কারো কোনো আপত্তি থাকে না, এরকম কিছুটা। যাই হোক, আমি একটু মুছে ফেললাম। একজন
একজন নৃবিজ্ঞানীর সংজ্ঞা দেয়। নৃবিজ্ঞানী মেলিনস্কি মতে বিবাহ হলো এমন এক চুক্তি যা সন্তান জন্মদান ও লালন পালনের ব্যবস্থা থাকে। নৃবিজ্ঞানী মেলিনস্কি বলছে বিবাহ হলো এমন একটা চুক্তি যা সন্তান দান এবং লালন পালন ব্যবস্থা থাকে। মানে বিবাহের পরে সন্তান লালন পালন করবে এবং জন্মদান করবে, তাহলে তারা মোটামুটি একে অপরে মিলিত হবে এবং সেখানে তাদের সন্তানাদি হবে, সন্তান লালন পালনের ব্যবস্থাও থাকবে। আশা করি তোমরা সংজ্ঞা দুটো বুঝতে পেরেছো। আমি আরো একটা সংজ্ঞা লিখি। লুইস হেনরি মর্গানের কথা তোমরা শুনেছো। লুইস হেনরি মর্গানের মতে বিবাহ হলো আইনগত গণিকা বৃত্তি। আইনগত গণিকা বৃত্তি। লুইস হেনরি মর্গান বলেছেন বিবাহ হচ্ছে আইনগত গণিকা বৃত্তি। আমরা মোটামুটি বিবাহ সম্পর্কে যেটুকু ধারণা দিয়েছি, যে সংজ্ঞাগুলো দিয়েছি, তাতে আশা করি তোমরা বই দেখলে মোটামুটি বুঝতে পারবা। এখন আমরা বিবাহের ধরন সম্পর্কে আলোচনা করব। বিবাহ ধরনে প্রথম আছে এক বিবাহ। এক বিবাহ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর একজন প্রাপ্তবয়স্ক নারী যে বিবাহ করে সেটা হচ্ছে এক বিবাহ। একজন পুরুষ আর একজন নারী বিবাহকে বলা হয় এক বিবাহ। এই এক বিবাহটা হচ্ছে সুন্দর সমাজের একটা সর্বশেষ বিবাহের ধাপ। এই বিবাহটা সকল সমাজেই গ্রহণযোগ্যতা পেয়েছে। দীর্ঘদিন প্রাচীনকাল থেকে অনেক রকমের বিয়ের প্রচলন ছিল। এখন বর্তমানে এই আধুনিক যুগে এসে এই এক বিবাহতে আমরা মোটামুটি এক বিবাহটাই সকলের কাছে গ্রহণযোগ্য। এটা সকলে গ্রহণ করেছে, সকল সমাজে এটা আছে। বহু বিবাহ। এই বহু বিবাহের আবার কিছু দিক আছে। বহু বিবাহেতে আছে বহুপত্নী বিবাহ, বহুপতি বিবাহ,
বিবাহ। বহুপিতৃ বিবাহ হচ্ছে একই সময় একজন স্বামী একই সময় অনেকজন নারীকে গ্রহণ করতে পারবে, নারীকে গ্রহণ করে এরকমের যে বিবাহ, সেই বিবাহটা হচ্ছে বহুপত্নী বিবাহ। একের অধিক স্ত্রী গ্রহণ করার যে রেওয়াজ বা রীতি, সেটা হচ্ছে বহুপত্নী বিবাহ। বহুপত্নী বিবাহতে বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজে, এটা আগেকার দিনে বিশেষ করে যখন গ্রাম সমাজ বেশি, গ্রাম নির্ভর সমাজ ছিল অতীতে, তখন এই রেওয়াজটা বেশিরভাগ চলতো। কারণ তখন মানুষের সম্পদ বেশি থাকতো, এই সম্পদশালী কৃষি পরিবারগুলো, লোক সংখ্যা বেশি লাগতো, তাদের সম্পদ বেশি ছিল এই সময়। এবং ইসলাম ধর্মের একটা নিয়ম রীতি আছে যে একের অধিক মোট 4 জন পর্যন্ত স্ত্রী একই সময় একজন পুরুষ গ্রহণ করতে পারবে। এই সূত্র ধরে এখানে অনেক মুসলিম পরিবার এই ধরনের বিবাহ রেওয়াজ বা রীতি অনুসরণ করেছে। এরপরে আমরা আসি বহুপতি বিবাহ। বহুপতি বিবাহ হচ্ছে একই সময় একজন স্ত্রীর একাধিক স্বামী থাকবে। তো একাধিক স্বামী বর্তমানে এইটা আমাদের বাংলাদেশের সমাজে নাই। তবে যদি বহুপতি বিবাহের আরেকটি ব্যাখ্যা আছে, যদি তার স্বামী মারা যায়, তখন তার যদি বিবাহ উপযুক্ত বয়স থাকে, সেই বয়সে সে আবার বিবাহ করতে পারে। এরকমের বিবাহ প্রথাকে বহু বিবাহ বলে। গোষ্ঠী বিবাহ, গোষ্ঠী বিবাহটা আমাদের সমাজে নাই বলে চলে। মর্গান বর্ণিত এনসিয়েন্ট সোসাইটিতে সেই প্রাচীনকালে এরকমের গোষ্ঠী বিবাহ প্রচলিত ছিল। গোষ্ঠী বিবাহ বলতে আমরা বুঝি একদল পুরুষ একদল নারীকে বিবাহ করে, যদি বিবাহ করে তারা দাম্পত্য জীবন করে, তাহলে সেটাকে বহু বিবাহ বলা হয়। এরপরে আসি আমরা বিধবা বিবাহ। বিধবা বিবাহ তোমরা শুনে থাকবে অবশ্যই, তোমরা গ্রামে বসবাস করো অথবা শহরেই থাকো। সব জায়গায় মানুষ একসময় প্রথা ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে স্ত্রীকে তার অগ্নিকুণ্ডলে ঝাঁপ দিতে হতো। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ফলে এই বিধবারা বেঁচে গেছে। বিশেষ করে হিন্দু সমাজে এটা প্রচলিত ছিল, আজ এটা এখন আর নাই। এখন এই বিধবারা মুসলিম সমাজে বিশেষ করে দেখা যায় যে যদি স্বামী মারা যায় আর যদি উপযুক্ত বয়স তার থাকে, বিবাহ উপযুক্ত বয়স থাকে, তাহলে এই বিধবা বিবাহ প্রচলন। বিধবা বিবাহ বলতে আমরা বুঝি যদি তার স্বামী মারা যায়, ওই স্ত্রী বিধবা হয়, আর ওই স্ত্রী যদি বিবাহ করে পরবর্তীতে, সেটি হচ্ছে বিধবা বিবাহ। এরপরে আসি বিপত্তিক বিবাহ। বিপত্তিক বিবাহ হচ্ছে অবিকল এর উল্টা। বিধবা বিবাহ যেমনি স্বামী মারা গেলে পরবর্তী ওই স্ত্রী যদি বিবাহ করে, সেটা হচ্ছে বিধবা বিবাহ। বিপত্তিক বিবাহটা হচ্ছে যদি স্ত্রী মারা যায়, সেই স্বামী রেখে যদি ওই স্ত্রী মারা যায়, তাহলে ওই স্বামী হয় বিপত্তিক। ওই বিপত্তিক যদি আবার পুনরায় তার যদি প্রয়োজন হয়, ছেলেপেলে ছোট থাকে, তাহলে সে যদি পুনরায় বিবাহ করে, নতুন করে আবার কোনো স্ত্রী গ্রহণ করে, তাহলে সেটাকে বিপত্তিক বিবাহ বলে। এরপরে আমরা লেভিনেট। লেভিনেট বিবাহ। লেভিনেট হচ্ছে স্বামী, মানে কোনো স্বামী যদি মারা যায় আর ওই স্ত্রীর যদি কোনো দেবর থাকে, তার মানে ওই স্বামীর কোনো ছোট ভাই থাকে, সেই ছোট ভাইয়ের সাথে ওই ভাবির বিবাহটা হচ্ছে
লেভিরিট বিবাহ। এই লেভিরিট বিবাহটা মুসলিম সমাজে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। যেহেতু প্রথম যে স্বামীর ঘরে যে একটা সন্তানাদি থাকে, ওই সন্তানাদি মানুষ করার জন্য কাছাকাছি জানাশোনা ওই দেবর বা ওই পরিবারভুক্ত মানুষের সাথে ওই ভাবির বিয়ের ব্যবস্থা করে। এটা আমাদের মুসলিম সমাজে বেশ প্রচলিত। শরণের বিবাহ। শরণের বিবাহ হচ্ছে শালিকা বিবাহ। কোন স্বামীর যদি স্ত্রী মারা যায় আর ওই স্ত্রীর যদি উপযুক্ত বয়সের বিবাহ উপযুক্ত বয়সের কোনো বোন থাকে, তাহলে সেই শালী বা বোনের স্ত্রীর বোন আর ওই বোনের শালী এই দুইজনের যদি বিবাহ দিতে হয় সেটা হচ্ছে শরণের বিবাহ। প্যারালাল অথবা সমান্তরাল হতো প্যারালাল। এখানে হচ্ছে চাচাতো ভাই বোন অথবা খালাতো ভাই বোন এদের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটা হচ্ছে সমান্তরাল অথবা প্যারালাল কাজিন বিবাহ। প্যারালাল কাজিন বিবাহ বলতে আমরা বুঝি চাচাতো এবং খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ। এটা অনেক সমাজে এটা প্রচলিত আছে, বিশেষ করে মুসলিম সমাজে একটু বেশি দেখা যায়। এখানে এই বিবাহতে এই বিবাহের উৎসব একটু বিশেষ করে এই বিবাহটা বেশি প্রচলিত হয় মুসলিম সমাজে, কারণ তাদের সম্পদাদি বাহিরে না যায় এবং তারা নিজেরা জানাশোনা থাকে, কোনো বাইরে গেলে তাদের কোনো ঝুঁকি থাকে না, রক্তের বিশুদ্ধতা থাকে। এইগুলো হিসেব নিকাশ করেই মুসলিম সমাজে এই বিবাহ রীতি প্রচলিত। এরপরে আসে ক্রস কাজিন অথবা বিষম কাজিন বা ক্রস কাজিন বিবাহ। এখানে হচ্ছে মামাতো ও ফুফাতো ভাই বোনদের মধ্যে বিবাহকে বিষম কাজিন অথবা ক্রস কাজিন বিবাহ বলা হয়। অন্তর্গোত্র। এরপরে আসে কি অন্তর্গোত্র বিবাহ। অন্তর্গোত্র বিবাহ বলতে আমরা বুঝি নিজ গোত্রে বা নিজ জাত নিজ গোষ্ঠীর মধ্যে বিবাহ, নিজ গোত্রের নর নারীর মধ্যে বিবাহকে বলা হয় অন্তর্গোত্র বিবাহ। এটা বিশেষ করে হিন্দু সমাজে খুব বেশি দেখা যায়। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের মধ্যে এই জাত বর্ণের মধ্যে কিছুটা এই অন্তর্গোত্র বিবাহ বহির্গোত্র বিবাহের বেশ রীতি মেনে চলে। এরপরে আসে বহির্গোত্র। নিজ গোত্রের বাইরে বা নিজ জাত বংশে বা নিজ গোষ্ঠীর বাইরে যে বিবাহ হয় সেটা হচ্ছে বহির্গোত্র বিবাহ। এরপর আছে অনুলোম বিবাহ। অনুলোম বলতে আমরা উচ্চ বংশের পাত্রের সাথে নিম্ন বংশের পাত্রীর সাথে যে বিবাহ শাদী হয় সেটা হচ্ছে অনুলোম বিবাহ। এখানে একটা উদাহরণস্বরূপ বলা যায় যে হিন্দু সমাজে আমরা দেখি ব্রাহ্মণ পাত্রের সাথে ক্ষত্রিয় বা তার থেকে নিচু শূদ্রের মেয়ে যদি নারীর সাথে, আর ব্রাহ্মণ পাত্রের সাথে এবং ওই তার নিচু জাত বৈশ্য শূদ্রের সাথে যদি বিবাহ সাথে সম্পন্ন হয় সেই বিবাহকে বলা হয় অনুলোম বিবাহ। প্রতিলোম বিবাহ।
বুঝি অনুরূপ বিপরীত। অনুলোমের বিপরীত হচ্ছে প্রতিলোম। অনুলোম বিবাহ যেমন ব্রাহ্মণের ছেলে আর তার নিচু জাতের মেয়ে, আর এখানে প্রতিলোমে হচ্ছে নিচু জাতের ছেলে আর উঁচু জাতের মেয়ে। নিচু জাতের যেমন ক্ষত্রিয় ছেলে আর ব্রাহ্মণের মেয়ে, এরকম নরনারীর সাথে যে বিবাহ সম্পন্ন হয় সেটা হচ্ছে মূলত প্রতিলোম বিবাহ। এরপরে আরেকটা বিবাহ বাংলাদেশে বেশি প্রচলিত হয়, সেটা হচ্ছে বাল্য বিবাহ। প্রতিনিয়ত আমরা পেপার পত্রিকায় দেখি, বিভিন্ন মিডিয়ায় দেখি, বিভিন্ন জায়গায় শুনি। হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক, আমাদের বিবাহের বয়স পূর্বে আলোচনা করার দরকার ছিল, অবশ্য মনে নেই। বাল্য বিবাহ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা নরনারীর সাথে যে বিবাহ, সেটা হচ্ছে বাল্য বিবাহ। অনেক রকমের হতে পারে, যেমন পুরুষ অপ্রাপ্ত, নারী প্রাপ্ত, আবার নারী প্রাপ্ত, পুরুষ অপ্রাপ্ত। অর্থাৎ অপ্রাপ্ত বয়স্কর সাথে যে বিবাহ হয় সেটা হচ্ছে বাল্য বিবাহ। কালে বাজারে আমরা প্রায় প্রতিনিয়ত এই বিবাহ আইন দ্বারা নিষিদ্ধ করার পরেও বাংলাদেশ সহ অনুন্নত বিশ্ব এবং উন্নয়নশীল দেশসমূহে এই বিবাহের প্রচলন বেশ দেখা যায়। কারণ বাবা মারা তার সন্তানাদি নিয়ে অনেকটা চিন্তিত থাকে। তারা মনে করে অল্প বয়সী মেয়েকে বিয়ে দিলে আমরা বেঁচে যাই, এই ধরনের কিছু মনোভাব পোষণ করে। এরপরে আমরা যাব আর একটা বিয়ে চলছে, টেলিফোন অথবা মুঠোফোন অর্থাৎ মোবাইল সোজা কথা। এই টেলিফোন বিয়েটাও আমাদের সমাজে প্রচলিত। কিরকম? এদেশে মেয়ে থাকে, তার পরিবারবর্গ মেয়ে দেখে পছন্দ করে, ছেলে বিদেশে থাকে। এরূপ যদি তাদের উভয় পক্ষের উভয় পরিবারের যদি তারা সম্মতি হয়, তাহলে ওই কাজী সাহেব বিয়ে পড়ায় এবং কাজীর সামনে তারা ওই মোবাইলে ওই ছেলের কণ্ঠে শোনে এবং তারা কবুল বলে। এরকম বিয়ে অনেকটা এই সমাজে হয়ে থাকে, প্রচলিত আছে। তাহলে এই বিয়েকে বলা হয় টেলিফোন বিয়ে। আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের অন্য টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করেছি এই সম্পর্কে তোমরা উপকৃত হবে। আজ আর বেশি নয়। আল্লাহ হাফেজ।